স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সালেজুর চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত আজ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে জানা গেছে 300 আসনের সীমানা চূড়ান্ত করে আগামী 15 সেপ্টেম্বর গেজেট প্রকাশ করবে ইসি। আর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে। ইসির কর্মকর্তারা জানান, রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো কখন কোনটি শেষ হবে তা উল্লেখ রয়েছে। ওই সময়সূচি ধরে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শেষ করবে সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাচন কমিশন কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস, তিনি এখন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। অন্তরা, রোড ম্যাপের খসড়া কি দেখছেন নির্বাচনের এবং কি বলছেন ইসি কর্মকর্তারা? ইসি কর্মকর্তারা আসলে এরই মধ্যে যেটি জানিয়েছেন যে হয়তো 2:30টার পরে তারা রোডম্যাপের বিষয়ে কথা বলবেন, তবে রোডম্যাপই ঘোষণা কিনা সে বিষয়ে একদম সরাসরি তারা কিছু এখনো পর্যন্ত বলেননি। তবে সকলেই আসলে ধারণা করছে নির্বাচন কমিশনে যে হয়তো আজকেই রোডম্যাপ ঘোষণা হতে পারে। এরই মধ্যে বেশ কয়েকটি তথ্য খসড়ার মাধ্যমে উঠে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে এই মাসের সেপ্টেম্বর মাসের শেষের মধ্যে রাজনৈতিক যে দলগুলো আছে, নিবন্ধিত দল, সেই সেপ্টেম্বরের শেষের দিকে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলাপ আলোচনা সেটি আসলে শুরু করবে নির্বাচন কমিশন। এছাড়াও সুশীল সমাজ, গণমাধ্যম এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে যে আলাপ সেটি আসলে শুরু করবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে, এবং 30 নভেম্বরের মধ্যে যে ভোটার তালিকা সেটি চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। আর আরেকটি কথা আসলে শোনা যাচ্ছে, সেটি হচ্ছে ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করতে হয়, কারণ ফেব্রুয়ারি নির্বাচন করলে ডিসেম্বরেই তফসিল ঘোষণা করতে হবে, সেক্ষেত্রে ডিসেম্বরের 3য় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে। তবে এগুলো সবই আসলে সম্ভাবনার কথা, এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে এরকম একটি আলাপও শোনা যাচ্ছে। কিন্তু এগুলো সবই সম্ভাব্য তারিখ, কোনো তারিখই আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি। আর আমরা যেটি দেখেছি যে এ পর্যন্ত আর যে তথ্য পাওয়া গেছে সেগুলো হচ্ছে 15 সেপ্টেম্বরের মধ্যে সীমানা পুনর্নির্ধারণের যে শুনানিগুলো হয়েছে সেগুলো একদম চূড়ান্ত করা হবে, এবং সেটি 30 সেপ্টেম্বরের মধ্যে একেবারে জিআইএস ম্যাপ সহ প্রস্তুত করে প্রকাশ করা হবে। অর্থাৎ 15 সেপ্টেম্বরই বলে দেওয়া হবে যে কোন ওয়ার্ডটি কোন আসনের মধ্যে থাকছে, বা কোন ইউনিয়নটি কোন আসনের মধ্যে থাকছে, বা কোন এলাকা থাকছে কোন আসনে। কিন্তু একেবারে জিআইএস ম্যাপ দিয়ে মানে একেবারে সূক্ষ্মভাবে যে পরিমাপ করে জানিয়ে দেওয়া, সেটা আসলে জানানো হবে 30 সেপ্টেম্বরের মধ্যে। এর মধ্যে এছাড়াও আরেকটি বিষয় এরই মধ্যে জানানো হয়েছে যে 15 নভেম্বরের মধ্যে নির্বাচনী তথ্য প্রচারের জন্য তথ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, টিএনটি, বিআরসি সহ বিভিন্ন যে মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে তাদের সঙ্গে আসলে নির্বাচন কমিশন তাদের যে বৈঠক সেটি আসলে তারা করবে। আর 15 সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনী ম্যানুয়াল, নির্দেশিকা, পোস্টার এবং যে সকল মুদ্রণ রয়েছে সেই মুদ্রণ আসলে তারা শেষ করবে, সেটিও খসড়ার মধ্যে রয়েছে। এবং নির্বাচনী প্রশিক্ষণ সেটি 29 আগস্ট থেকে ভোট গ্রহণের 4-5 দিন আগে যাবতীয় যে প্রশিক্ষণ কর্মসূচি সেটি আসলে শেষ করবে। অর্থাৎ এই প্রশিক্ষণ কর্মসূচিটি আসলে দীর্ঘ একটি কর্মসূচি, তো সেটি আসলে কয়েক মাস ব্যাপী আসলে চলবে। আরেকটি বিষয় আসলে বলা হচ্ছে, সেটি হচ্ছে নির্বাচনের সকল প্রকার মালামাল সংগ্রহ এবং বিতরণ কার্যক্রমের যেটি শেষ করা হবে সেটি হচ্ছে 31 ডিসেম্বর, এবং 16 নভেম্বর থেকে 20 নভেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য যে বরাদ্দ অর্থ আছে সেটি আসলে এই সময়ের মধ্যে দেওয়া হবে, এবং বাজেটও তার আগেই আসলে করে ফেলা হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। তবে চূড়ান্ত যে রোডম্যাপ সেটি আসলে নির্বাচন কমিশনের সচিব তিনি ঘোষণা করার পরেই আসলে বোঝা যাবে। এগুলো সবই সম্ভাব্য তারিখ এবং খসড়ায় রয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। জি অন্তরা, আপনাকে ধন্যবাদ। আপনি খবর সংগ্রহে থাকুন, প্রয়োজনে আমরা আবার আপনার কাছে আসতে পারি। ডাকসু নির্বাচনে প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ, এমন স্লোগানকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে দেওয়ার পর প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, এমন অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ইশতেহার ঘোষণা করেন, যেখানে রয়েছে শিক্ষা, গবেষণা, নারীবান্ধব ক্যাম্পাস সহ 10 দফা। ডাকসুতে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করার পাশাপাশি গণরুম, গেস্ট রুম সংস্কৃতি বন্ধের প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে।
দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মোহাইমিনুল, আপনি তো সকাল থেকে খবর সংগ্রহে রয়েছেন, তো নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন ডাকসুর? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ছাত্র দল থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র সংসদ তারা কিন্তু এখানে ক্যাম্পেইন করছিল এবং তারা সবাই কিন্তু তাদের সাদা কালো লিফলেটটি নিয়ে তাদের ব্যালট বক্সের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল ভোটারদেরকে। এবং সবার একটি কনসার্ন, যেহেতু একসাথে 41টি ভোট দিতে হয় সেদিন, সেক্ষেত্রে তাদের পছন্দের প্রার্থীর ব্যালট নাম্বারটি যেন তারা মনে রাখতে পারে সে বিষয়টি তারা খেয়াল করছেন। এবং সেক্ষেত্রে কিন্তু একটি বড় বিষয় হচ্ছে, প্রার্থীরাও বলছেন যে আমরা কিন্তু তাদের প্রত্যেকের কাছে পৌঁছে চেষ্টা করছি আমাদের ইশতেহার জানানোর জন্য। এদিকে যারা ভোটার আছেন তারা বলছেন যে সবাই কিন্তু আসলে নির্বাচনী ইশতেহার নিয়ে আসলেও সেই ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে সবাই সক্ষম নয়। সেক্ষেত্রে তারা চিন্তা করবেন যে ইশতেহারগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে কতটুকু কাজ করতে পারবে সেই প্রার্থী, সেই হিসেবে তারা ভোট দিবেন। অর্থাৎ এবার কিন্তু ভোটাররাও বেশ চৌকস। তারা বলছেন যে শুধু দল দেখে নয়, কোন প্রার্থীর কতটুকু যোগ্যতা তা দিয়ে তারা বিবেচনা করবেন। এক্ষেত্রে কিন্তু আসলে পূর্বের কাজকে তারা প্রাধান্য দিচ্ছেন না। তারা বলছেন যে আগে যে যাই করে আসুক, আগামীতে কী করবেন প্রার্থীরা সেটি প্রাধান্য পাবে ভোট দেওয়ার ক্ষেত্রে। এবং একটি বড় বিষয় হচ্ছে, এবার কিন্তু ভোটারদের মধ্যে বড় একটি অংশ নারী ভোটার, অর্থাৎ 18,500 জন ভোটার কিন্তু নারী ভোটার। তো সেক্ষেত্রে কিন্তু নির্বাচনে বড় একটি ফ্যাক্টর হচ্ছে নারী ভোটার। যেগুলো দেখেছি আমরা যে প্রায় সব প্যানেলেই কিন্তু নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ রাখা হয়েছে। এমনকি আমরা দেখেছি বেশ কিছু প্যানেলের ভিপি প্রার্থী, জিএস প্রার্থীও কিন্তু নারী ক্যান্ডিডেট। সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে এই নারী ভোটারদের বিভিন্ন সমস্যা সমাধানের মধ্য দিয়ে তাদেরকে ভোট কেন্দ্রে আকৃষ্ট করার চেষ্টা করছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তো ডাকসুর এই বিষয় থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। মোহাইমিনুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন জাকসু ছাত্রদলের প্যানেল ঘোষণা করেছে। দুপুর 1:30টায় প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আবু হিয়া। নির্বাচন আগামী 11 সেপ্টেম্বর। এরই মধ্যে জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে 15 জন শিক্ষার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। জাকসু নির্বাচনের আরো খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জাকসু নির্বাচনকে ঘিরে প্রচারণা কেমন দেখছেন? জহুর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং দীর্ঘ 33 বছর পর জাকসুর নির্বাচন হতে যাচ্ছে। কিছুক্ষণ আগেই ছাত্রদলের একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে কিন্তু যে প্যানেল ঘোষণা করার পরে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু প্যানেলটি ঘোষণা করা হয়েছে। আমরা যে এই জাকসু নির্বাচনের ছাত্র দলের যে জিএস পদে যে নির্বাচন করবে, আপনার সাথে একটু কথা বলি যে এত নারী থুয়ে আপনাকে কেন আসলে জিএস পদে নির্বাচিত করলো এবং কি করতে চান এই জাকসু নির্বাচনে আপনি? অবশ্যই সেটা দলের সিদ্ধান্ত ছিল এবং যেহেতু এটা জাকসু নির্বাচন, সেক্ষেত্রে প্যানেলটা সেভাবেই দিতে হবে যারা শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছে, যারা অধিকার আদায়ের সংগ্রামে পাশে ছিল। সেক্ষেত্রে দল আমাকে কোয়ালিফাইড মনে করেছে, তাই দিয়েছে। শুধু আমি বলবো না যে এত নারী রেখে, আপনি বলতে পারেন যে এত নারী বা এত পুরুষ রেখে দল যোগ্য মনে করেছে। আর জাকসু নির্বাচিত হলে কি করব, যেহেতু ক্যাম্পাসে সবসময় শিক্ষার্থীদের অধিকারের জন্য লড়েছি, জাকসুতে নির্বাচিত হই বা না হই অবশ্যই শিক্ষার্থীদের অধিকারের ক্ষেত্রে আমি সবসময় পাশে থাকব এবং শিক্ষার্থীদের যে কণ্ঠস্বর সেটা যে জায়গায় পৌঁছানোর কথা সেখানে পৌঁছে দেব এবং অধিকারটা আদায় করে নিয়ে আসব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এখানকার যারা নির্বাচন করবেন এবং এখন কিন্তু গোটা ক্যাম্পাসে কিন্তু যে নির্বাচনের যে উৎসব সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে এবং প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে, একই সঙ্গে যে সেই ভোটাররা কিন্তু তারা ভোট দিবেন। আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে প্রার্থীতা হয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন? প্রার্থী হওয়ার পিছনে তো সবার আগে আমার জনপ্রিয়তা আছে, তাই আমি প্রার্থিতা হয়েছি। আমি ইনশাল্লাহ আশাবাদী, আমি ভোটাররা যেভাবে সাড়া দিচ্ছে আসবো। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন এবং তারা কিন্তু এখন প্রত্যেকটা ভোটারের কাছে যাচ্ছে, যেহেতু প্যানেল ঘোষণা করা হয়েছে এবং ছাত্রদলের, এবং তারা কাজ করতে চায় এবং দীর্ঘ 33 বছর পরে এই নির্বাচনে তারা সরাসরি অংশ নিতে পেরে তারাও খুশি। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জহুর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের স্নাতক পর্যায়ের সকল পরীক্ষা 18 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুয়েট সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে 3 দফা দাবি জানিয়ে
আন্দোলন শুরু করেন। বুধবার পুলিশের সঙ্গে তাদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে আন্দোলনরতদের উপর। বর্তমানে আন্দোলন স্থগিত থাকলেও সারা দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন। বিকেলে সংবাদ সম্মেলন করে পরবর্তী দাবির বিষয়ে অবহিত করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক, এ পর্যায়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যাব। আরিফ, আপনার কাছে যাব যে শুনলাম যে বিকেলবেলা তারা কর্মসূচির বিষয়ে জানাবে, তো এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? আন্দোলনের বিষয়ে যদি বলতেন আমাদের। সালে জহুর পূর্ব ঘোষণা অনুযায়ী হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা যে ঘোষণা দিয়েছেন যে তাদের যে প্রকৌশল যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সারা দেশে সবগুলোতে হচ্ছে কার্যক্রম বন্ধ থাকবে, মানে হচ্ছে কমপ্লিট শাটডাউনের যে ঘোষণা সেই ঘোষণা কিন্তু চলছে। আর এখন হচ্ছে বুয়েটের যে ক্যাম্পাসটি রয়েছে সেখানে যে তাদের যে শিক্ষার্থীরা রয়েছেন এবং বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন জেলায় যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছেন সেই বিশ্ববিদ্যালয়ের যারা নীতি নির্ধারকরা রয়েছে সবার সাথে তাদের ভার্চুয়াল এবং হচ্ছে এখানে যারা রয়েছেন সবার সাথে একটি সভা চলমান রয়েছে। সেই সভা শেষে হচ্ছে বিকাল 5টায় সংবাদ মাধ্যমে তারা হয়তো তাদের যে পরবর্তী যে কর্মসূচি সেটি সম্পর্কে আমাদেরকে জানাবেন। এরপরে আমরা জানাতে পারবো যে তাদের পরবর্তী কর্মসূচি কি। এখন পর্যন্ত আপনারা দেখছেন যে বুয়েটের যে ক্যাম্পাস আছে সেখানে কিন্তু একেবারেই শুনশান নীরবতা রয়েছে, কারণ হচ্ছে যে শিক্ষা কার্যক্রমগুলো রয়েছে সেই শিক্ষা কার্যক্রম কিন্তু একেবারেই বন্ধ অবস্থায় রয়েছে। আর আমরা দেখেছি যে বেশিরভাগ যে ভবনগুলো রয়েছে প্রত্যেকটি ভবনে হচ্ছে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আর সেই সাথে এখানকার যেই নীতি, যেমন প্রকৌশল বিশ্ববিদ্যালয় অধিকার পরিষদের যেই সভাপতি ওয়ালিউল্লাহ তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের যেই কার্যক্রম, তাদের যেই শিক্ষা কার্যক্রম সেটি সারা দেশেই কিন্তু বন্ধ রয়েছে। আর সেই সাথে বিভিন্ন জায়গায়ও কিন্তু এই ধরনের যেই তাদের যে অধিকার আদায় সেই অধিকার আদায় যে আন্দোলনগুলো চলছে। তারা কিন্তু বলছেন যে তাদের যে 3টি দাবি রয়েছে, প্রথম নবম এবং দশম গ্রেড এবং হচ্ছে আরও একটি বিষয় হচ্ছে ইঞ্জিনিয়ার পরিচয় বা পদবি ব্যবহারের ক্ষেত্রেও তাদের একটি দাবি রয়েছে। এই দাবিগুলোর প্রেক্ষিতে হচ্ছে আপনি জানেন যে গতকাল এবং হচ্ছে এর আগের দিন হচ্ছে শাহবাগে হচ্ছে ব্লকেট কর্মসূচি পালন করা হয়েছে এবং গতকাল কিন্তু একটি সংঘর্ষের ঘটনাও কিন্তু ঘটেছে। আর এখন এই ধরনের যে ঘটনাগুলো রয়েছে এবং যে পুলিশ এবং হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা রয়েছে এগুলোরও কিন্তু এখন বিচার চাওয়া হচ্ছে। সেই সাথে আমরা দেখেছি যে বুয়েটের শিক্ষকরাও কিন্তু তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে গিয়ে একাত্মতা প্রকাশ করছেন। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ওই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন। আর বিকাল 5টায় যখন বুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছেন বা বুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয় অধিকার পরিষদের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বিকাল 5টায় সংবাদ সম্মেলন করলে তখন হয়তো আমরা পরবর্তী সংবাদে তথ্য জানাতে পারবো যে এর পরবর্তী কার্যক্রম কি হবে। এই ছিল বুয়েট থেকে আমার কাছে সবশেষ। এই আন্দোলনের বিষয়ে রাজশাহী থেকে আমাদের সহকর্মী যোগ দিচ্ছেন, সেখানে আছেন হচ্ছে আমার মুর্তজা। আপনি জানাবেন সেখানে আন্দোলনের তথ্য কি বা তারা এখন কি করছেন আন্দোলনের বিষয়ে। আরিফ, সারা দেশের মতো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বলছেন ঢাকায় যে পুলিশি হামলার ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনার সুষ্ঠু বিচার এবং তাদের যে 3 দফা দাবি সেই দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা বলছেন যে তারা শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই যে আজকে আর কোনো কর্মসূচি আছে কিনা রাজশাহী প্রকৌশল। আপনি অলরেডি জানেন যে আজকে সেন্ট্রালি আমাদের একটা সংবাদ সম্মেলন আছে যে বিকাল 5টায়। তো অ্যাজ পার দ্যাট ডিসিশন আমরা ফার্দার স্টেপ নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের আজকের যে কর্মসূচি আমরা অলরেডি কমপ্লিট শাটডাউন আমাদের ক্যাম্পাসে চলমান। আর সেকেন্ডলি আমরা সন্ধ্যা 7:30টায় আমরা আমাদের সেন্ট্রাল লাইব্রেরির সামনে হচ্ছে মশাল মিছিলের কর্মসূচি হাতে নিয়েছি। এখন পর্যন্ত আমাদের এতটুকুই আমাদের কর্মসূচি। পরবর্তীতে সেন্ট্রাল থেকে যে ডিসিশন আসবে সেই ডিসিশন আমরা এখানে এক্সিকিউট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন যে সন্ধ্যা 7:30টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মশাল মিছিল করা হবে। সেখানে ঢাকায় হামলায় জড়িতদের বিচার দাবি করা হবে এবং তাদের যে 3 দফা দাবি সেই দাবির বাস্তবায়ন চাওয়া হবে। 3 দফা দাবি অনুযায়ী সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ দিতে হবে। উপসহকারী প্রকৌশলী পদের জন্য সকল ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। এই 3টি দাবির কথা কিন্তু রুয়েট শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা বলছেন এই 3 দফা দাবি আদায়ে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন, কিন্তু গতকালকে ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদেই তাদের এই আজকের
কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে এবং সন্ধ্যা 7:30টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করা হবে। সেখান থেকে হামলায় জড়িতদের বিচারের দাবি জানানো হবে। আর এর পাশাপাশি কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও কর্মসূচি ঘোষণা করেছেন। তারা বলছেন যে তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, সেই অধিকার যেন ক্ষুণ্ণ না হয় তারা পাল্টাপাল্টি তারাও সন্ধ্যা 7:30টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিলের আয়োজন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেই হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি কিন্তু পাল্টাপাল্টি প্রোগ্রাম রয়েছে। একই সময়ে নিজ নিজ প্রতিষ্ঠানে তারা মশাল মিছিল কর্মসূচি পালন করবে এবং তাদের অধিকারের পক্ষে তারা জনমত গড়বেন বলে জানিয়েছেন। তবে জনভোগান্তি এড়াতে আজকে রাজশাহীতে কোনো রুয়েটের বাইরে কোনো কর্মসূচি হাতে নেওয়া হয়নি, যার কারণে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন এবং এই কমপ্লিট শাটডাউনের দিনের সব শেষে তারা মশাল মিছিল কর্মসূচি পালন করবেন বলে আমাদেরকে রুয়েট শিক্ষার্থীরা জানিয়েছেন। এই ছিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। দর্শক, ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দেশে একই কর্মসূচি পালন করছে। এক্ষেত্রে বুয়েট থেকে যুক্ত হয়েছিলেন আরিফুল ইসলাম এবং পরে রুয়েট থেকে যুক্ত হয়েছিলেন মতিন মুর্তজা। এদিকে 3 দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে ব্লকেট কর্মসূচি পালন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে আগারগাঁওয়ে মোড় অবরোধ করে এই কর্মসূচিতে নামেন তারা। এতে মিরপুর 10 নম্বর থেকে বিজয় সরণি এবং শ্যামলী থেকে তেজগাঁও অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে কৃষিবিদ ঐক্য পরিষদের 3 দফা দাবিতে বিভিন্ন স্লোগানে মিছিল নিয়ে আগারগাঁও সিগন্যালে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করেন তারা। মঞ্চ 71 নামে নতুন এক প্ল্যাটফর্মের অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU শফিকুল কবির মিলনায়তনে এই ঘটনা ঘটে। জানা গেছে, সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ 71। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চ 71-এর অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে জুলাই যোদ্ধা ব্যানারে কয়েকজন অনুষ্ঠানস্থলে গিয়ে ঘেরাও করেন। তারা লতিফ সিদ্দিকী ও উপস্থিত অন্যদের অনুষ্ঠানস্থলে অবরুদ্ধ করে রাখেন। জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে না পারা রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নেই, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে যুব সমাবেশে তিনি এই কথা বলেন। আমির খসরু আরও বলেন, রাজনীতি অর্থনীতিতে সবাই যেন অংশগ্রহণ করতে পারে, সেজন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এ সময় আগামীর বাংলাদেশের সব কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান খসরু। এই মনোজগতের পরিবর্তনের সাথে সাথে প্রত্যাশা জেগেছে, অনেক বড় প্রত্যাশা, অনেক বড় আকাঙ্ক্ষা জেগেছে। আমি পলিটিশিয়ানদেরই বলি, যদি এই প্রত্যাশা যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে, যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই। মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান রংপুরের শহীদ আবু সাইদের বাবা। আর বিকেলে দ্বিতীয় সাক্ষ্য দেবেন একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক। দুপুরে আবু সাইদ হত্যা মামলায় প্রথমে সাক্ষ্য দেন সাইদের বাবা মকবুল হোসেন। তিনি তুলে ধরেন ঘটনার দিনের বর্ণনা। অভিযোগ করেন, মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে গেলেও ছেলের লাশ দেখতে দেননি পুলিশ। পরে রাত 3:30টার সময় তড়িঘড়ি করে সাইদকে দাফন করতে চাপ দেওয়া হয়। পরিবারের বাধায় পরের দিন সকালে দাফন করা হয় সাইদকে। মরদেহ গোসলের সময় দেখতে পান ছেলের গুলিবিদ্ধ স্থান থেকে রক্ত ঝরছে। আর বিকেলে দ্বিতীয় সাক্ষ্য দেবেন একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক। তার সন্তানকে গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, তখন ওনার মাথায় আঘাত হয়েছে। সেজন্যই উনি চেয়েছেন যে আমার ছেলে বড় হবে, এই স্বপ্ন তো আমি পূরণ হয়েছে দেখে যেতে পারলাম না। আমার একটি স্বপ্ন, সেটা হলো আমার জীবদ্দশায় আমার সন্তানের হত্যাকারীদের বিচার আমি দেখতে চাই।
প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানা ও টিউলিপের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৪ সেপ্টেম্বর। আজ সাক্ষ্য দিয়েছেন রাজুকের ৩ কর্মকর্তা। পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পের ৬টি প্লট নিয়ে দুর্নীতির অভিযোগে এই মামলা হয়। গত ৩১ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্যে ৩ মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গত ১১ই আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণ হয়। সেদিন ৩ মামলার বাদীরা সাক্ষ্য দেন। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমে নিয়ে আপিলের অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে এ বিষয়ে আপিল শুনানির জন্য আগামী ৪ নভেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করে রায় দেন আপিল বিভাগ, যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় ২০১৬ সালের ১০ নভেম্বর। ২০০০ সালে এটি সংশোধন করা হয়। সংশোধিত এই ওয়ারেন্ট অব প্রসিডেন্সের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব আতাউর রহমান। ওই রিটের উপর ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। দর্শক, নির্বাচন কমিশনে কথা বলছেন ইসি সচিব, সরাসরি চলে যাচ্ছে সেখানে। যে সেটা হচ্ছে যে আমাদের কর্মপরিকল্পনাটা কি। আমরা এই আগামী নির্বাচনকে সামনে রেখে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্মপরিকল্পনাটাকে আমরা মোটামুটিভাবে ২৪টা ভাগে ভাগ করে আমরা আমাদের কর্মপরিকল্পনাটা প্রস্তুত করেছি। এই কর্মপরিকল্পনাকে রেখেই আমরা অতীতেও যে কাজগুলো করেছি সেখানে এই কর্মপরিকল্পনার ভিতরে অন্তর্ভুক্ত আছে এবং আগামীতে যে কাজগুলো আমরা সেটা সম্পন্ন করব। একটা বিষয় এখানে বলে রাখা প্রয়োজন যে কর্মপরিকল্পনায় যে কাজগুলো আছে, উল্লেখ করা আছে, এইটা একটার সাথে আরেকটা সম্পর্কিত। কাজে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে একটা সম্পন্ন না হলে আরেকটা শুরু করতে পারছি না, আবার কিছু কিছু জিনিস আছে শুরু হয়েছে কিন্তু একটু বিরতি দিয়ে আরেকটা কাজের সাথে সম্পর্কিত হবে। কাজে এককভাবে একটা জিনিস শেষ হয়ে গেল বা একটা অংশ, এখানে সাউন্ড যদি ঠিক না থাকে তাহলে আমি কি, আমার তো অপেক্ষা করা ছিল, তাহলে মাইক ছাড়াই কথা বলি। আচ্ছা, এখন এই মুহূর্তে আমার মনে হয় না যে আর বাড়তি কোনো সমস্যা ব্যবস্থা করার সুযোগ আছে। যা আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের এই কর্মপরিকল্পনাটাই আমরা ২৪টা অংশে ভাগ করে আমরা দেখেছি। তার একটা হচ্ছে অংশীজনের সাথে সংলাপ। এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। আমরা ১ থেকে ১.৫ মাস সময় নিব। এটার সাথে সুশীল সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপগুলো করব এবং সংলাপের জন্য সময়সূচিগুলো আমরা পরবর্তীতে জানিয়ে দেব এবং আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবেও আমন্ত্রণ করব। এটা আমরা সেপ্টেম্বরের শেষে থেকে শুরু করে নভেম্বরের ১ থেকে ১.৫ মাসের মধ্যে আমরা কমপ্লিট করব। আপনারা জানেন যে ভোটার তালিকা, এই কাজটা আমরা অনেক দিন ধরেই করছি এবং আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমরা ৩টা ভোটার তালিকা এবার প্রকাশিত হবে এবং একটা হয়ে গেছে ২রা মার্চ, এখন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ৩১শে অগস্ট, আর এর পরবর্তীতে আমরা ৩১শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। এর সাথে আছে আপনার নির্বাচন আইন বিধি সংস্কার এবং এর সাথে একটা আমরা নির্বাচন পরিচালনা বিধিমালা, নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন ১৯৯১ এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯, এই ৩টা এই মুহূর্তে আমাদের আইন মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে। আর আমরা দুটো আইনের বিষয়, একটা বিধিমালা আর একটা আইনের খসড়া আমরা পাঠাবো, একটা আরপিও
আর একটা হচ্ছে যে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা। এটা একটার সাথে আরেকটা পরস্পর অঙ্গাঙ্গিকভাবে জড়িত বিষয়। এটা আমরা একসাথে পাঠাবো এবং আমরা আশা করছি আমরা আগামী সপ্তাহে এটাকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো, ভেটিং অ্যান্ড সাবসিকুয়েন্ট যে কাজগুলো আছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি। কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি এবং এটা চলমান থাকবে এবং আমরা আশা করছি যে এটা আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো। সেপ্টেম্বরের ভিতরে তথ্য পাওয়ার পরে আমরা বিজ্ঞপ্তি দিয়ে তারপরে এটার বাকি কাজগুলো কমপ্লিট করব। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের সংক্রান্ত যে কাজগুলো আপনারা জানেন যে গতকাল পর্যন্ত আমরা শুনানি নিয়েছি এবং কালকেও আমরা শুনানি পরবর্তীতে আরও কিছু কাজ যেগুলো আছে যুক্তি পাল্টা যুক্তি এবং সেগুলো নিয়ে আলোচনা এবং এটা নিয়ে আজকেও আবার আমরা পরবর্তীতে বসবো। আমি সীমানা নিয়ে বলছিলাম যে গতকালকে পর্যন্ত আপনারা জানেন যে আমরা সীমানা নিয়ে যে শুনানি ছিল সে শুনানিটা কমপ্লিট করেছি। এখন শুনানি অন্তে যে তথ্য পর্যালোচনার পর্যায়টা চলছে এবং আমরা আশা করছি যত তাড়াতাড়ি পারা যায় আমরা এটা করব, কেননা সীমানার সাথে আরও অনেকগুলো জিনিস জড়িত আছে। তবে আমাদের মোটামুটিভাবে ধারণা যে আগামী 15ই সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30শে সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করব। পর্যবেক্ষক এবং সাংবাদিক নীতিমালা নিয়ে আপনারা অলরেডি জানেন যে আমরা এটা প্রকাশ করেছি এবং কার্ডের নমুনা ইত্যাদি ইত্যাদি যে কাজ বিষয়গুলো আছে এটা আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা কমপ্লিট করব। এর সাথে আপনাদের সাথেও একটা আলোচনার বিষয় আছে, সেটাও আমরা এর মধ্যে করব। এটাও আমরা সেপ্টেম্বরের ভিতরে চেষ্টা করব কমপ্লিট করতে। জি, আমি সেপ্টেম্বরের মধ্যে করতে। আচ্ছা, আমি আপনাদেরকে এই কাগজটা আমাদের যেটা আমি আপনাদেরকে একটা কপি দিয়ে যাব যাতে স্পষ্ট করে, কেন এটাতে অনেকগুলো ফ্যাক্টর তো একসাথে তো সব মুখস্থ করে বলাও মুশকিল এবং এটা ধারাবাহিকভাবে কাজে আমার মনে হয় যে আমি একটা না কয়েকটা কপি দেবো যাতে আপনাদের এই জন্য বুঝে নিতে বা আপনাদের পরবর্তীতে রিপোর্টিং করতে সুবিধা হয়। আমরা আমাদের একটা ম্যানুয়াল তৈরির একটা বিষয় থাকে, নির্বাচন সংশ্লিষ্ট ম্যানুয়াল তৈরির বিষয়, এবং এই ম্যানুয়ালের আবার আরেকটা বিষয় আছে যে সমস্ত জিনিস আইন বিধি সংশোধন করানো হবে সেগুলো এতে অন্তর্ভুক্ত হবে। তো যেহেতু আমাদের 30শে সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা করছি যে বিধিবিধানগুলোকে আমরা সংশোধন পারবো, এটা করার যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা করতে পারবো এবং এটাকে দরকার পড়বে আমাদের মাঠ পর্যায়ের প্রশিক্ষণের সাথে। কাজে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা অনুমিত হচ্ছে যে 31শে অক্টোবরের ভিতরে আমরা এই পুরো কম্পাইলেশনটা করে আমরা অন্তত ম্যানুয়ালগুলো তৈরি করে নিতে পারি যাতে আমাদের কাজগুলো সুবিধা হয়। এর সাথে আমাদের আছে কিছু নির্দেশিকা, কিছু পরিচয়পত্র যেটা নির্বাচন কর্মকর্তাদের সাথে সম্পর্কিত এবং প্রশিক্ষণ যে সমস্ত আছে টিওটি কাসকেডিং মডেলে, এই জিনিসগুলো আমরা 31শে অক্টোবরের ভিতরে সম্পন্ন করব। ব্যালট বক্স যেগুলো আছে আমাদের কিছু ব্যালট বক্স এবং তার ব্যবহারের উপযোগিতা কি পর্যায়ে আছে এগুলো অলরেডি আমরা যাচাই বাছাইয়ের জন্য আমরা মাঠ পর্যায়ে অনুরোধ করেছি এবং আমরা আশা করছি যে 30শে নভেম্বরের ভিতরে আমরা এই জিনিসটাকে কমপ্লিট করে বুঝতে পারবো যে আমাদের স্টক সাফিসিয়েন্ট আছে কিনা। আমাদের প্রাথমিক ধারণা যে আমাদের যে ব্যালট বক্স যতগুলো লাগবে আমাদের কাছে সেগুলো মজুদ আছে। বাজেটের একটা বিষয় আছে, বাজেটটা এখনো আমরা কমপ্লিট করি নাই, কারণ বাজেটের একটা বড় অংশ আছে আপনার নিরাপত্তার সাথে সম্পর্কিত, নিরাপত্তা ব্যবস্থার সাথে যারা আমাদের সহযোগী হবেন যেমন পুলিশ, আনসার এবং অন্যান্য যে প্রতিরক্ষা বাহিনীর যারা আছেন তাদের বাজেটগুলো নিয়ে কম্পাইল করতে হবে। কাজে এটা আমি ঢালাওভাবে এইভাবে বলতে পারবো না যে এটা কিছু হচ্ছে কত নাগাদ করা হচ্ছে, তবে স্বাভাবিকভাবে বাজেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট, যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা করব। এখানে আমাদের একটা টাইমলাইন আছে, কিন্তু সেটা থেকে বড় কথা হচ্ছে যে এই টাইমলাইনের আগেই কাজগুলো গোছানোর চেষ্টাটা আমাদের আছে। ভোট কেন্দ্র স্থাপন সংক্রান্ত যে বিষয়গুলো আছে আমরা ভোট কেন্দ্রের যে মোটামুটিভাবে আমাদের প্রাথমিকভাবে নীতিমালায়
বলা ছিল যে প্রতি বুথে গড়ে 3000 প্রত্যেক কেন্দ্র এবং প্রত্যেক বুথে 500 এবং পুরুষ এবং 400 মহিলা, এই হিসাবে আমরা এটাকে আবার রিঅ্যাসেস করে দেখেছি যে 3000 ঠিক আছে, এই সংখ্যাটা ঠিক আছে প্রতি কেন্দ্রের জন্য, কিন্তু আপনার প্রতি বুথে 600 পুরুষ এবং 500 মহিলা, এই হিসাবে আমরা বুথের সংখ্যাটা পুনর্নির্ধারণের কথা চিন্তা করছি এবং সেই অনুযায়ী আমরা আশা করছি যে এই ভোট কেন্দ্রের নির্ধারণের সংখ্যাটা ঠিক হয়ে যাবে এবং এটা অন্ততপক্ষে ভোট গ্রহণের 25 থেকে 30 দিন আগে আমরা তালিকাটা প্রকাশ করে দেব। জনবল এবং প্রশাসনিক ব্যবস্থা, আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আগে, আমি জানি না আমাকে কে এক ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন যে এই বদলি করা হচ্ছে এগুলো নির্বাচনের প্রস্তুতি হিসাবে কিনা। আমি বলেছিলাম যে সবটাই আমাদের নির্বাচনী প্রস্তুতির অংশ, কেন বদলি একটা চলমান প্রক্রিয়া, এটাকে নির্দিষ্টভাবে নির্বাচন বা নির্বাচন কেন্দ্রিক না এটা বলার সুযোগ নেই। আমাদের কাজটাই তো নির্বাচন কেন্দ্রিক, তার কাজে যে কোনো প্রশাসনিক ব্যবস্থাটাই নির্বাচন কেন্দ্রিক হয়ে থাকে। আইন শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, এই জিনিসগুলো আমরা নির্বাচনের তফসিল ঘোষণার 15 দিন আগে থেকেই কমপ্লিট করার চেষ্টা করব এবং নির্বাচনের 2 সপ্তাহ পূর্বে আমরা কেন্দ্রীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত যে বৈঠকগুলো কমপ্লিট করব বলে আমাদের এখানে এবার একটা যেটা নতুন সংযোজন, সেটা হচ্ছে যে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, আপনার আউট অফ কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং, যারা দেশের অভ্যন্তরে আছেন এবং যারা দেশের বাইরে আছেন, বাংলাদেশি যারা ভোট দিতে চাচ্ছেন, সেরকম আমাদের একটা ব্যবস্থা এটা করা। এবং আমরা এই জিনিসটা একটা প্রজেক্ট এবং পরিকল্পনা কমিশনে আমাদের সহকর্মীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা যে তারা খুব অল্প সময়ে এই প্রজেক্টটাকে আমাদের ক্লিয়ার করে দিয়েছেন এবং আমরা প্রজেক্টের কাজ গতকালকেও আমরা এটার একটা ব্রিফিং শুনেছি এবং আমরা মনে হয় যে গতিতে আমরা আগাচ্ছি তাতে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল যত তারিখে, তার আগে আমরা বোধহয় প্রজেক্টটাকে পাইলট রানে নিয়ে আসতে পারবো। মোট কথা হচ্ছে যে মোটা দাগে যেটা বলা যেতে পারে যে এবার এই প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন, অবস্থান করছেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং সেই ব্যবস্থাটাই আমরা করছি। এটা পরে এই ওসিবি এবং ইন কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমের উপরে আমরা নিয়মিতভাবে আপনাদেরকে আলাদাভাবে ব্রিফিং করব, কারণ এই জিনিসটা নতুনভাবে আমরা চেষ্টা করছি ইনকালকেট করতে এবং সেই কারণে আমার মনে হয় যে এটা ব্রিফিংটা নিয়মিত থাকলে আপনাদের জন্যও আমাদের পক্ষ হয়ে কাজ করার সুবিধা হবে। কাজে আমি এখানে বিস্তারিতটা বলবো না, আমরা বরং আগামীকালকে না হলে আগামী সপ্তাহে আপনাদেরকে আরেকটা ব্রিফিংয়ের ব্যবস্থা করব, যাতে ওভারসিজ আউট অফ কান্ট্রি ভোটিং নিয়ে বা ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিংয়ের নিয়ে আমরা কথা বলতে পারি। পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য শুরু হয়েছে 12 দিনব্যাপী লার্নিং সেশন বা বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা। সকালে রাজধানীর পল্লী সঞ্চয় ব্যাংকের প্রশিক্ষণ হলে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল খালেক এবং পরিচালক নূরে আলম তানভীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু। এই আয়োজন চলবে আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত। ভারতে প্রবল বৃষ্টির পর বাঁধ থেকে ছাড়া পানিতে পাকিস্তানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চেনাব, রাভি ও শতদ্রুত নদীতে পানির প্রবাহ বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় একটি বাঁধের পাশের তীররক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রায় 2,10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। পাঞ্জাব প্রদেশ জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতার সংকেত। তিন ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে সিলেটে প্রথমবারের মতো আজ অনুশীলনে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। দিনের আলোয় প্র্যাকটিস করবে ডাচরা আর টাইগাররা ঘাম ঝরাবে ফ্লাড লাইটের নিচে। 11 বছর পর বাংলাদেশ সফরে এসেছে নেদারল্যান্ডস। গতকাল সিলেটে পা রেখে বিশ্রামে কাটালেও আজকে থেকে অনুশীলনে নামবে সফরকারীরা। দুপুর 2টায় কন্ডিশন আর আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার মিনিট 15 আগে সংবাদ সম্মেলন করবে তারা। এরপর বিকেল 5টায় গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে টাইগার অধিনায়ক লিটন দাসের। এশিয়া কাপ ও এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্যাম্প করলেও আজ থেকে ডাচ পরীক্ষার প্রথম প্রস্তুতি শুরু হচ্ছে
সিমন্সের শিষ্যদের। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।